নমস্কার বন্ধুরা, সাহিত্য সরণি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি সুবোধ ঘোষের লেখা একটি গল্প পড়ে শোনাব। গল্পের নাম বহুরূপী। তাহলে আমি গল্পটি শুরু করছি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে দিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছেন জগদীশবাবুর বাড়িতে। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলেই অনেকে মনে করেন। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা? সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে বললেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কান নেই। হরিদা উনানের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তাঁর ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুব গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজই একটা চাকরি করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মধ্যে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে 2-1 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1টা পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ দিয়ে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলার টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। যাত্রীরা চেঁচিয়ে উঠছে, 2-1টা পয়সা ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওই লোকটা একটা বহুরূপী। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, কেউ আবার বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এরকম বহু রূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবন মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যের আলো সবেমাত্র জ্বলেছে,
দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দে ঝুমঝুম বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাঈজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড, অ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম। এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুলসাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে দিয়ে বাইজির হাতের ফুলসাজির উপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকাকাদে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাটকোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিল হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, এবারের মতন মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ দিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়েরা জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে হরিদার মাথার মধ্যে কি নতুন কোনো মতলব ছটফট করছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার কি লাভ হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু পাবেন না। হরিদা, না, তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলেই দেখতে পাবে। কোথায়? আজ সন্ধে জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখবার জন্য এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্য বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে? ঠিক বলেছেন হরিদা। সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিন পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বললেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার, একেবারে যা ঝেলে নেব, একেবারে আমার সারা বছর চলে যাবে। কিন্তু কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বললেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টসের চাঁদে নেওয়ার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ি যাব। বড় চমৎকার আজকের এই চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা চারিদিকে সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দায় মস্ত বড় একটা আলো জ্বলছে, আর সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। মাথা সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু 2 চোখ বিস্মিত ও অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি, বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে কে দাঁড়িয়ে আছে। সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসন নেই, গৈরিক সাজও নেই, আদুর্গা, তার উপরে ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা,
হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখালেন এই আগন্তুক, তারপরে নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপর থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরীর একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত, উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন এ কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ বলে কোনো রিপু আমার নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিচ্ছু না। ঠান্ডা জল খেয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আর আমার কানের কাছে ফিসফিস করেন, না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকম নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ নামিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে উঠে বসে পড়েছেন। বোধহয় বিভাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকদিন থাকুন বিভাগীজি। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুহাত জোর করে বিরাগীর মুখের হাতের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান ঘরে থাকবো কেন বলতে পারেন বিরাগীজি? জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আমি এখানে জল খেয়েছি, এটাই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে আমার থাকা সম্ভব নয়। জগদীশবাবু, অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যেন আপনাকে কোনো। বিরাগী, না না, আমি যার কাছে আছি সে আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চায়ার নেই। জগদীশবাবু, তবে উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে 1 মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে যেন এক জ্যোৎস্না বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিসিয়ে বলে, না না, ওই চোখ হরিদার হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতর নোটের তোড়া। বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তিদান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই সব তীর্থ, ভ্রমণ করে দেখবার কোনো দরকার হয় না। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী হেসে বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 100 টাকার একটা থলিটা পড়েই রইল, সেদিকে ভুলেও তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসিয়ে কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম। হরিদা উনানের আগুন তখন গনগন করে জ্বলছে, উনানের উপরে হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে দিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি সত্যি বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, এই যে ঝোলাটা আর গীতা। অনাদি বলে, কি কাণ্ড করলেন হরিদা! জগদীশবাবু অত টাকা সাধলেন, আর আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক। ভবতোষ, কি শত হোক?
একজন বিরাগী সন্ন্যাসী টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদা এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে। কিন্তু আপনি জগদীশবাবুর কাছে গিয়েছিলেন আর কখনো? চেঁচিয়ে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সে তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। আর কি করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর থেকে বেশি আর কি আশা করতে পারে? আমার গল্প পাঠ শেষ হলো। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। নমস্কার।